শান্তনু এক্সপ্রেস টাইমের সাথে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা হতে চলেছে আমাদের মধ্যে, সেই বিষয়বস্তুটি সম্পূর্ণরূপে খুব গম্ভীর। আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে সমগ্র বিশ্ব চলছে, আমাদের দেশ চলছে, সেই দৃশ্যটি আমাদের প্রত্যেকটা মানুষকে ভাবাচ্ছে যে আজকে আমাদের জীবিকা কি হবে, আমরা বাঁচবো কি করে, আমাদের চলার পথ কি হবে, আগামী দিন কি অপেক্ষা করছে আমাদের জন্য। প্রত্যেকটা জিনিস আমাদের কাছে ভাবাচ্ছে। হ্যাঁ, আতঙ্কের নাম হচ্ছে কোভিড-19। সেই কোভিড-19 নেই, আজকে আমরা পেয়ে গেছি দুজন বিশিষ্ট মানুষকে, দুজন সায়েন্টিস্ট যারা রিসার্চ করছেন দীর্ঘ বছর ধরে। কিন্তু আজকে প্রশ্ন একটাই, যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে আজকে বিভিন্ন পত্রিকাতে একটা কথা বেরোচ্ছে, বিভিন্ন দেশ ক্লেম করছে যে হ্যাঁ, আমরা বের করতে পেরেছি ভ্যাকসিন এবং খুব তাড়াতাড়ি মিড অফ আগস্টের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে ভ্যাকসিন। কিন্তু হ্যাঁ, আশার আলো দেখাচ্ছে প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা জায়গায় আমরা আশার আলো দেখতে পাচ্ছি। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই আমরা তারপরে যখন আমরা পত্রিকা খুলছি বা মিডিয়া দেখছি, আমরা কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছি, না, এত তাড়াতাড়ি ভ্যাকসিন আসা সম্ভব নয়। তার পিছনে অনেক লজিক আছে, অনেক ক্লিনিক্যাল ট্রায়াল আছে। আমরা সাধারণ মানুষ, আমরা কতটাই বা জানি কাকে বলে হিউম্যান ট্রায়াল, কাকে বলে ক্লিনিক্যাল ট্রায়াল। কিন্তু যে মানুষরা জানে, যে মানুষরা এইটা নিয়ে রিসার্চ করছে, তাবর বিজ্ঞানীরা, তাদের মধ্যে দুজনকে আমরা পেয়েছি আমাদের এক্সপ্রেস টাইমে। প্রথমে আমি স্বাগত জানাতে চাই মিস্টার অমিতাভ মজুমদার, যিনি দীর্ঘদিন ধরে রিসার্চে কাজ করছেন, এই কোভিড-19 ভাইরাস নিয়ে কাজ করছেন। আমরা পেয়ে গেছি ডক্টর দেবাশিস পাহাড়িকে, যিনি দীর্ঘ বছর ধরে রিসার্চ করছেন, যিনি বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে রিসার্চ করেছেন, ইউরোপিয়ান কান্ট্রি, ইউএস কান্ট্রিতে গিয়ে তিনি রিসার্চ করেছেন। আপনাদের সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অমিতাভ স্যার এবং দেবাশিস স্যারকে। কারণ আপনারা আমাদের কাছে তুলে ধরতে পারবেন, একমাত্র আপনারাই সেই মানুষ, যে কি এমন ভাইরাস এই SARS-CoV-2 বা আজকে যে কোভিড-19, এটা কি এমন ভাইরাস যার ভ্যাকসিন এখনো পর্যন্ত তৈরি হতে পারছে না, বা এমন কি ভাইরাস যে মারক ভাইরাস, যে আজকে কমিউনিটি স্প্রেড হয়ে গেলে সেখান থেকে বাঁচার রাস্তা কমে যায়। আজকে এমন কি ভাইরাস যা সমস্ত বিশ্বকে গ্রাস করেছে। আমি অমিতাভ স্যারের কাছে সরাসরি জানতে চাই যে আপনি একটুখানি আমাদেরকে এইটা ব্যাপারটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, ব্যাপারটা খুবই প্রাসঙ্গিক যে ভ্যাকসিন বেরিয়েছে বা কোনো কান্ট্রি বের করতে যাচ্ছে, ইভেন আমরা ইন্ডিয়া থেকেও বলছি বের করতে পারি, বেরিয়ে যাবে খুব শীঘ্রই। কথাটা হয়তো ভুল নয়, কথাটা হয়তো ঠিকই হবে। কেন কি ভ্যাকসিনটা পুরোপুরি একটা ট্রায়ালের মধ্যে দিয়ে যাবে, যে পার্টটাতে আমি পরে আসছি। প্রথমে একটু জানিয়ে দিই যে এই যে SARS-CoV-2 যে ভাইরাসটা, যেটা বেসিক্যালি ডিফারেন্ট ফ্রম মার্স অর দ্য আদার ইনফ্লুয়েঞ্জা টাইপ ভাইরাস। ডিফারেন্ট কেন? এর সাইজটা প্রথম কথা স্ফেরিক্যাল, আর এটা যে বডিটা রয়েছে পুরো গ্লাইকোপ্রোটিন বেসিক্যালি অন দ্য সারফেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পাইকস। এবারে ব্যাপারটা হচ্ছে যে স্পাইকসে যে গ্লাইকোপ্রোটিনটা আছে, সেটা অদ্ভুত একটা কম্বিনেশন অফ অ্যামিনো অ্যাসিড। মানে আপনি বলতে পারেন যে অলমোস্ট অল অ্যামিনো অ্যাসিড কিন্তু ইউজ হয়েছে ওর গ্লাইকোপ্রোটিনটা, মানে প্রোটিন পার্টটা, পলিপেপটাইড পার্টটা তৈরি হতে। সেখানে টাইরোসিন দিয়ে, মিথানিন দিয়ে শুরু হচ্ছে, টাইরোসিন অ্যান্ড এইভাবে সমস্ত অ্যামিনো অ্যাসিড, গ্লাইসিন বা ধরুন আপনার ভ্যালিন বা ইভেন দি আপনার লিউসিন, এভরিথিং, অলমোস্ট অল অ্যামিনো অ্যাসিডস কিন্তু এই পলিপেপটাইড চেনে কিন্তু রয়েছে। তো তার ফলে কি হচ্ছে, এটা একটা নতুন একটা সমাহার, যেখানে সব রকমের সব ধরনের আমাদের 20টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস আছে, 20টা অ্যামিনো অ্যাসিডস আছে অ্যাভেলেবেল, যেটা আপনার সমস্ত অ্যামিনো অ্যাসিড অলমোস্ট এটা কিন্তু রয়েছে। এনভেলাপ প্রোটিন বলুন বা নিউক্লিয়ার প্রোটিন বলুন বা এম প্রোটিন, যেটা মেমব্রেন প্রোটিন, বা আপনার ধরুন স্পাইক প্রোটিনটা সব থেকে বেশি এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ ওই স্পাইকটা বেসিক্যালি কি হয়, যে স্পাইকটা আমাদের হিউম্যান S2 যে প্যাসেজটা আছে, সেখান দিয়ে বেসিক্যালি ওই স্পাইকটা বেসিক্যালি ঢুকে যায়। স্পাইকের বা দুটো পার্ট আছে, S1 আর S2। S1টা বেসিক্যালি বাইন্ড করতে সাহায্য করে, S2টা ফিউজ করতে সাহায্য করে আপনার ভাইরাস বডিটাকে, এবং অটোমেটিক্যালি ও হিউম্যান S2 যে প্যাসেজটা আছে সেখান দিয়ে ঢুকে গিয়ে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে ও কন্টিনিউয়াসলি ও রেপ্লিকেট করতে থাকে। সে উপায়টা হচ্ছে কি, RNA DNA তে যায়, আর ডিএনএ আবার 3টে RNA দেয়, mRNA, tRNA অ্যান্ড rRNA, আমরা সবাই জানি। এবার কি হচ্ছে, আবার ডিএনএটাও মিউটেট করছে। তারপরে কি হচ্ছে, একটা ডিএনএ 3টে RNA দেয়, তাহলে যদি ডিএনএটা মিউটেট করতে থাকে তাহলে RNA গুলো 3 টাইপের RNA বেরোবে। তো কাজেই এই যে রেপ্লিকেশনটা,
এটা খুব ফাস্ট, এবং সব থেকে বড় কথা যেটা দেখা যাচ্ছে যে গবেষণা করে দেখা গেছে যে অন্য ভাইরাস যদি ইনফ্লুয়েঞ্জা এ বলি বা ইবোলা বলি বা মার্স বলি, এদের যে ট্রান্সমিশন রেট অফ ট্রান্সমিশন এটা অনেক বেশি। ধরুন ওটা যদি 2.5% যদি আপনার ইনফ্লুয়েঞ্জা এ হয় বা সার্স যদি হয়, এটা অলমোস্ট 7.5% গ্রোথ রেট অফ দিস পার্টিকুলার ভাইরাস। অ্যান্ড উই নো দ্যাট ভাইরাসগুলো কি হয়, এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়। তো কাজেই যে আমাদের যেটা ভ্যাকসিনের যেটা মুখ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে যারা গবেষণা করছেন তারা ভালো করেই জানেন কি করছেন, সেটা হচ্ছে যে আর কিছু না, যে স্পাইক প্রোটিনটাকে যদি কোনো রকম আমরা অ্যান্টিবডি ক্রিয়েট করে নিউট্রালাইজ করতে পারি। স্পাইক প্রোটিনটা বেসিক্যালি আমি বাবার বললাম যে ইট ইজ বেসিক্যালি গ্লাইকোপ্রোটিন, দ্যাট ইজ দ্য কম্বিনেশন অফ অলিগোস্যাকারাইড অ্যান্ড এন্ড লিঙ্কেজ থ্রু দ্য পলিপেপটাইড চেন। অ্যান্ড এন্ড লিঙ্কেজটা বেসিক্যালি অ্যামাইড থেকে হয়। তো অ্যামাইডের এন্ডটা দিয়ে এটা আপনার অলিগোস্যাকারাইডটাকে লিঙ্ক করছে at C2 কার্বন। সো দেয়ারফর হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট যে ওই পার্টিকুলার লিঙ্কেজটাকে যদি আমরা ব্রেক করতে পারি, তাহলে পরে কি হয় যে আপনার যে পুরো পুরো যে পেপটাইড এবং পলিপেপটাইড মানে প্রোটিন পার্ট এবং গ্লাইকোসাইডিক পার্ট বা অলিগোস্যাকারাইড পার্ট যেটা, সেটাও যদি আমরা ব্রেক করতে পারি বা পলিপেপটাইডগুলোকে ব্রেক করতে পারি, সেইভাবেই কাজ করা হচ্ছে যে আরএনএ ভাইরাসটাকে কিল করতে গেলে সেটাকে স্পাইকটাকে যদি আমরা কিল করতে পারি ক্রিয়েটিং অ্যান্টিবডি থ্রু দি ভ্যাকসিন, সেটাই আমরা বেসিক্যালি কাজ করছি। সেইভাবেই কাজটা এগোচ্ছে সারা পৃথিবীতে এবং সারা বিশ্বে, ভারতবর্ষেও। এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে ICMR থেকে যেটা বলেছেন যে যে এটা হচ্ছে যে এটা ভারত ভ্যাকসিন থেকে, ভারত বায়োটেক থেকে যে ভ্যাকসিনটা বের করেছে, হ্যাঁ কোভ্যাক্সিন, সেটা সম্ভবত এটা একদম অলমোস্ট হতেই পারে যে এটা অনেকটা সিওরিটির পথে, অলমোস্ট এটা গ্র্যান্ট হওয়ার মুখেই এমন হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে ভ্যাকসিনটা ক্রিয়েট করলে, আজকে ক্রিয়েট করলাম কালকে আমরা ইউজ করতে পারি না, সেটা ট্রায়ালের মধ্যে দিয়ে আমরা জানি থার্ড নাম্বার যেটা ভ্যাকসিনটাকে আমরা অ্যাকসেপ্ট করবো কিনা সেটা থার্ড নাম্বারে আসে, 3 নম্বরে এটা আসে আফটার প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল, ফেজ 1 ফেজ 2 ফেজ 3 ইভেন সামটাইমস ফেজ 4। তাহলে ফেজ 1 ফেজ 2 তে স্মল গ্রুপ, ফেজ 1 ফেজ 2 তে লার্জার গ্রুপ নেওয়া হয় সেম এজ গ্রুপে, যেখানে আমরা ধরে নিচ্ছি যেখানে আমরা এটাকে আমরা ইনজেক্ট করবো ভ্যাকসিনটাকে। এবং থার্ড ফেজ যেটা হচ্ছে এফিকেসি অ্যান্ড সেফটি, সেটা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য টাইম লাগে। তো ফেজ এখনকার সময় যেহেতু প্যান্ডেমিক এবং গ্লোবালি একটা ইকোনমিক্যালি একটা ক্র্যাশ ডাউন হয়ে গেছে, তো সেই লোক এটা ফেজ 1 ফেজ 2 ক্লাব আপ করে ফেজ 3 ডাইরেক্টলি চলে যেতে পারবে, সেরকমই তৈরি করা, সেরকম ভাবেই এগোনো হচ্ছে। তবে হ্যাঁ এটাও ঠিক যে যতক্ষণ না ফেজ 3 ট্রায়ালটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে, কারণ লার্জ গ্রুপ 35,000 লোক নিয়ে তখন কাজ করা হবে। হ্যাঁ, তো এইভাবে আপনার ক্লিনিক্যাল ট্রায়ালটা থার্ড ফেজটা শেষ হবে, এবং থার্ড ফেজ হওয়ার পরে যদি গ্র্যান্টও হয়ে যায়, এবং এটা কিন্তু আন্ডার থাকে, আপনার আন্ডার ইনভিজিলেশন থাকে, কেন কি ফোর্থ ফেজেও এর কিছু কমপ্লেনও আসতে পারে। তো এই ধরনের ব্যাপারগুলো থাকে। তো ভ্যাকসিন বেরিয়েছে বা বেরিয়ে যাবে বা বেরোবে, তা আপনাকে আমি রুটটা বললাম যে আমাদের মেইন যে রাস্তা হচ্ছে, মেইন রাস্তাটা হচ্ছে মেইন রাস্তাটা হচ্ছে যে গ্লাইকোপ্রোটিনটাকে, ওর যে স্পাইক প্রোটিনটা আছে, এটা আমরা বলছি স্পাইক প্রোটিনটাকে ভেঙে দিতে হবে বা এনভেলাপ প্রোটিনটাকে ভাঙতে হবে। তো স্পাইক প্রোটিন ভাঙাটা মোর ইজিয়ার ট্র্যাক, বা কারণ কি সেটাই আপনাকে বললাম যে এস প্রোটিনটাকে ভাঙতে গেলে আমাদের অ্যান্টিবডি ক্রিয়েট করতে হবে। সেটা মেবি একটা ডেড আরএনএ নিয়ে আমরা এটাকে রেপ্লিকেট করে ডেড আরএনএ নিয়ে আমরা সেটাকে ইনজেক্ট করে ভ্যাকসিন ফর্মে আমরা আমাদের বডির মধ্যে অ্যান্টিবডি ক্রিয়েট করতে পারি। বাট ডিপেন্ডস অন দি স্ট্রেন অলসো, এটাও দেখতে হবে যে কোন স্ট্রেন থেকে হচ্ছে, কত ভাইরাল লোড আছে। তো সমস্ত দেখেই এফিকেসি ক্রিয়েট করে ভ্যাকসিনটা আসবে। এবং যথারীতি আমার যখন মনে হয় যে ধরুন অক্সফোর্ড থেকে যখন বলছে, বা আপনার তখন আপনার মডার্না থেকেও যখন বলছি, ইউএস থেকে এবং রাশিয়া থেকেও বলছে, আবার ইন্ডিয়া থেকেও আমরা বলছি, তারপর নিশ্চয়ই আমরা কনভার্জিং যে আমরা এটা বের করব, খুব তাড়াতাড়ি বের করব, যদিও মারণাত্মক রোগ। এবং আমি এটাও বললাম খুব কমপ্লিকেটেড, নভেল, এই জন্য বলা হয়েছে। এবং এটা একদম নতুন ভাইরাস, তার ট্রিটমেন্ট, নাম্বার 1 ট্রিটমেন্ট আপাতত নেই, না কোনো ড্রাগ আছে না কোনো ভ্যাকসিন, আপাতত নেই। আমরা একটা কোনো রকমভাবে বাঁচানোর চেষ্টা করছি। তবে হ্যাঁ, এটা আনন্দের বিষয় এটাই যে যদি আপনার মর্টালিটি রেট দেখেন, মৃত্যুর হার কিন্তু 2.5% থেকে 2.8%, তার বেশি নয়। তো কাজেই এটা অলমোস্ট আপনার চিকেনগুনিয়া বা আপনার ডেঙ্গু বা এই ধরনেরই একটা অলমোস্ট ডেথ রেটটা দেখা যাচ্ছে। তো অ্যাটাক হচ্ছে অনেকে, কিন্তু ডেথ রেট কিন্তু কম, স্পেশালি আমাদের ইন্ডিয়াতে কিন্তু ডেথ রেটটা কম কম্পেয়ার টু ইউএস। সো কাজেই যে এটা নিয়ে ভাবনা তো আলোচনা করব। আমি এটা নিয়ে বিশেষত যে আমাদের ইন্ডিয়ার ক্লাইমেটিক কন্ডিশনের জন্য হচ্ছে নাকি
ভাইরাসের মডিফিকেশনের জন্য হচ্ছে আমি আলোচনা করব। আমি তার আগে আমি ডক্টর দেবাশিস পাহাড়ির কাছে যেতে চাইছি। ডক্টর দেবাশিস পাহাড়ির কাছে আমি একটা জিনিস আমি জানতে চাইছি, মূল্যবান জিনিস, যেটা সমস্ত দর্শক ডেফিনেটলি ওয়েট করে আছে জানার জন্য। হ্যাঁ, আমি দেবাশিস স্যারের কাছে যেতে চাইছি। বিষয়বস্তুটা খুব গম্ভীর বিষয়বস্তু, যেখানে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের অবস্থায় আমি বলি, কারণ আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আপনি একজন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আপনি রয়েছেন, দীর্ঘদিন ধরে রিসার্চ করছেন, আপনি প্রচুর তার পাশাপাশি আপনি চিকিৎসাও করছেন, সমাজসেবাও করছেন। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমি জাস্ট একটা জিনিস, আপনি যদি একটা পিকচার তুলে ধরেন যে আজকে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, হসপিটালে বেড নেই, লোক ভয় পাচ্ছে ডক্টরের কাছে যেত, একটা প্যারাসিটামল জ্বর লাগছে, প্যারাসিটামল খেয়ে নিচ্ছে। আজকে তার সাথে সাথে WHO এমন একটা জিনিস এসে মানে স্টেটমেন্ট এসে দাঁড়িয়েছে, যেখানে শুধু করোনা ভাইরাস নয়, আগামী দিনে আমাদের জন্য আরো কিছু ইনফ্লুয়েঞ্জা বা আরো কিছু ভাইরাস ওয়েট করছে। আমি এই জায়গাটায় দেবাশিস স্যারকে জানতে চাইছি যে এখানে কি ট্রিটমেন্ট করা যেতে পারে একজন মাইল্ড সিমটম পেশেন্টকে বা একজন সিভিয়ার পেশেন্টকে। যদি আপনি একটুখানি বলেন, তাহলে মানুষ একটুখানি আতঙ্ক থেকে কিছুটা হলেও বাঁচতে পারবে, যে আদৌ কোনো রাস্তা আছে একটা মাইল্ড সিমটম পেশেন্টকে। হ্যাঁ, ঠিকই বলেছেন। একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলায় একটা কথা বলে। প্রথমে ধন্যবাদ জানাই অমিতাভকে, মানে ভাইরাস নিয়ে আলোচনা করার জন্য। একটা পার্ট হচ্ছে শত্রু ভাইরাস, আরেকটা হচ্ছে সেই শত্রু যদি বাড়িতে ঢোকে, অর্থাৎ আমাদের মানব দেহে যদি আসে, তার কি প্রতিবিধান করা যেতে পারে। তো সেই জায়গাটা বলতে গিয়ে একটা কথা বাংলায় কথা আছে যে 16 কলা পূর্ণ হওয়া, অর্থাৎ 16 কলা পূর্ণ হওয়া। এই কারণে বলছি, কারণ আমরা করোনা ভাইরাস বলছি বা ক্রাউন ভাইরাস যেটাই বলি না কেন, তো এটা কোভিড-2, কোভিড-1 সার্স ভাইরাসের ক্ষেত্রে বলেছি। এবং সেক্ষেত্রে আমরা অনেকটা স্টেপ এগিয়ে যেতাম যদি সার্স বা মার্স ভাইরাসের কোনো সাকসেসফুল ভ্যাকসিন আমাদের হাতে থাকতো। যদি থাকতো তাহলে কিন্তু আমরা এটাকে নিয়ে এতটা আরো অনেক কাজটা অনেক আমাদের ইজি হয়ে যেত। যেহেতু আমাদের নেই এবং একটা অজ্ঞাত কারণে 2002 সালে যখন সার্স হলো, বেশ কিছু মানুষ মারাও গেলেন। তারপরে কিন্তু আস্তে আস্তে করে সেটা সরে গেল এবং আর প্রকোপ দেখা গেল না। কারণ কি, এগুলো সবই ড্রপলেট ইনফেকশনের কারণেই হচ্ছে এবং এগুলো রেসপিরেটরি ট্র্যাক্টকে মানে প্রথম অ্যাটাক করে। এবং এই অ্যাটাক করার কারণে বিভিন্ন সময় এই ড্রপলেট ইনফেকশনের কারণে, যেহেতু একই ধরনের ক্যারেক্টার, এটা একটু ডিফারেন্ট ক্যারেক্টার, মানে ওই টাইপের কিন্তু একটু ডিফারেন্ট, সেই জন্য আরও একটু মানে এর মানে অ্যাগ্রাভেশন থেকে শুরু করে অথবা ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সিটা কিন্তু অনেকটাই বেশি। এই বেশি হওয়ার জন্য আমরা যে গাইডলাইন আজকে ধরুন বলছি, যে ধরুন সোশ্যাল ডিস্টেন্সিং বলুন বা মাস্ক পরা বা অথবা সাবান দিয়ে হাত ধোয়া, রেগুলার মানে একটা নিয়মিত ব্যবধানে স্যানিটাইজার ইউজ করা, এগুলো কিন্তু এই ধরনের ভাইরাসের ক্ষেত্রে, এটা সার্সের ক্ষেত্রেও একই কথা বলা হতো বা এমনি কমন ফ্লু যেগুলো হয় সেক্ষেত্রেও কিন্তু এই জিনিস আমরা বলে থাকি। বলে থাকলে কি হয়, এটা একটা প্রতিবিধান করা যায় এবং প্রতিবিধান করার ফলে কি হবে, তো আস্তে আস্তে করে আমরা কিন্তু এই যে লকডাউন বলছি, লকডাউন মানে একটা গ্যাপ তৈরি করা, যে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে একটা গ্যাপে থাকবেন, যতটা গ্যাপে থাকবে। এবং সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে, এটা আননোন পারসন, নোন পারসন, আননোন পারসন। আপনাকে একটা ডেটা বলি তাহলে বুঝতে পারবেন। এই যে ধরুন মাস্ক পরার ক্ষেত্রে বলি, যদি কোনো মানুষ ধরুন এই সময় মাস্ক যদি না পরে থাকে এবং সে কোভিড নেগেটিভ পেশেন্ট, মানে সুস্থ মানুষ আর একটা পজিটিভ পেশেন্ট, দুজনেই যদি মাস্ক না পরেন, তাহলে মোর দেন 90% কেসের কিন্তু কোভিড, যে ব্যক্তিটি না মাস্ক মানে পরেননি, সুস্থ ব্যক্তি, তার ক্ষেত্রে কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবারে আরেকটা ক্ষেত্রে বলি, যে মানুষ ধরুন মাস্ক পরে আছে, যে সুস্থ মানুষটি মাস্ক পরে আছে, যে ব্যক্তি কিন্তু মানে অসুস্থ কোভিড পজিটিভ, তারাও যদি মাস্ক না পরে থাকেন, সেক্ষেত্রে কিন্তু মোর দেন 65% কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। এবং এছাড়া যেটা বলবো, যেটা হচ্ছে ধরুন দুজনেই মাস্ক পরলো এবং মানে কোভিড পজিটিভ পেশেন্ট যদি মাস্ক পরে থাকে এবং কোভিড নেগেটিভ মানে যাদের কোভিড নেই, সেক্ষেত্রে চান্সেস ইজ ভেরি লেস, মানে তাও আছে 5 to 10% মতো। কিন্তু দুজনেই যদি আমি ইন্টারাপ্ট করছি স্যার আপনাকে, একটা কথা আপনি খুব সুন্দরভাবে খুব গুছিয়ে বললেন যে লকডাউন দেখেছি, মানুষ অভ্যস্ত হয়ে গেছে, স্যানিটাইজার
এর সাথে হাত ধোয়ার সাথে সাথে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন সাথে থাকতে থাকতে, কিন্তু বাস্তব চিত্রটা যখন আনলক 1 হলো, 2.5 মাস পর যখন মানুষ বাইরে বেরোলো, চিত্রটা পাল্টে গেল এবং পাল্টে গিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং এর নামে একটা জিরো বসে গেল এবং তারপরে মানুষ সজাগ সচেতনতার একটা অভাব ছিল সেখানে। আমি হতে পারে তার জীবিকার চিন্তা অনেক বেশি ছিল, অর্থ উপার্জনের চিন্তা অনেক বেশি ছিল, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জায়গাটা আজকে দাঁড়িয়ে রয়েছি আমরা, সেই সিচুয়েশনে মানুষকে অ্যাওয়ারনেস প্রশাসন থেকে করা হয়েছে, মানুষকে অ্যাওয়ারনেস করা হয়েছে, চিকিৎসক যারা ছিলেন তারা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে আপনাদের মতন মানুষরা অনেক সজাগ সচেতন করেছেন, কিন্তু তারপরেও আজকে মাইল্ড সিমটম পেশেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, যারা হয়তো হোম আইসোলেশনে রয়েছে বা কেউ হয়তো আতঙ্কে চলে গেছে হসপিটালে, তার কারণে হসপিটালে হয়তো বেড নেই, মানে যেটা উঠে আসছে সূত্র অনুযায়ী খবর উঠে আসছে। আমি জানতে চাইছি যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আদৌ কি কোনো ট্রিটমেন্ট করা যেতে পারে একটা মাইল্ড সিমটম পেশেন্টকে এই সিরিয়াস স্টেজের শ্বাসকষ্ট ডেভেলপ করার আগে তাকে বাঁচানো যেতে পারে? মাইল্ড সিমটম পেশেন্টকে কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে রেগুলার ডায়েট, যদি প্রপার নিউট্রিশন মানে নিউট্রিশিয়াস ডায়েট খাওয়া, শাকসবজি রেগুলার খাওয়া, এবং একটু যদি মানে কন্টামিনেশন থেকে দূরে থাকা, এবং সবচেয়ে যেটা বেশি ভালো করে বলবো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল, মিনিমাম 3.5 থেকে 3.5 লিটার জল খাওয়া প্রতিদিন, যদি একটু গরম জল খাওয়া, এবং কিছু কিছু আয়ুর্বেদ সেগমেন্টে যেগুলো আমরা জেনারেল ইমিউনিটি বুস্টিং এর জন্য বলে থাকছি, অথবা সিমটম রিলিভিং। সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু ধরুন একটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ধরুন 60%, 66%, 70% এর কাছাকাছি মানুষ সুস্থ হয়ে আসছেন, কোনো ভ্যাকসিনও বেরোয়নি, কোনো ওষুধ নেই, তাহলে হচ্ছে কি করে? এটা হচ্ছে একটাই কারণে, কারণ এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে ক্ষেত্রে ধরুন সার্স বা মার্স অথবা কমন ফ্লু এর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি বা করেছি, তো সেক্ষেত্রে শুধুই যে সিমটমসগুলো দেখা দিচ্ছে সেই সিমটমস রিলিভিং মেডিসিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিতে হবে। তবে এই ক্ষেত্রে একটা বলে থাকি, যেমন ধরুন এই মানে বিশেষ করে কোভিড-19 কেসের ক্ষেত্রে যেটা হয় জেনারেলি শ্বাসকষ্ট প্লাস জ্বর, এবং শুধু তাই নয় মানে তার সঙ্গে একটু সর্দি কাশি এই ধরনের যে সমস্যাগুলো থাকে সেগুলো একটু মাইল্ড সিমটম থাকে, সেক্ষেত্রে বাড়িতে থেকে যখন এই ধরনের এখন অ্যাগ্রাভেশনের জায়গা এবং কন্টামিনেশন প্রচুর হচ্ছে, সেক্ষেত্রে আগে যদি হতো, আজ থেকে ধরুন 6 মাস আগে যদি ঘটনা ঘটতো, কিন্তু স্যার এই জায়গাটা ভীষণ একটা কনফ্লিক্ট রয়েছে। প্রথমত শাকসবজি ডাক্তাররা বলছেন ভিটামিন ট্যাবলেট খেতে বলছেন, বি সি ডি খেতে বলছেন, সমস্ত মানুষ সব ঠিক আছে, নানা রকমের একটা ওষুধ নিয়ে একটা চলছে, কিন্তু আদৌ দেখুন মানুষের কাছে সব থেকে বড় আজকে যদি চ্যালেঞ্জ থেকে থাকে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে কি জানেন, জীবিকা, তাদের অর্থ কারণ নেই। আজকে সেই মানুষগুলো যদি আজকে ভয় আতঙ্কে হসপিটালে ভর্তি হচ্ছে বা আপনাদের মতন মানুষদের কাছে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনি তাকে ওই মানুষটিকে কি মানে করবেন, মানে ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট কি করবেন, সেটা জনতাকে যদি একটু বল। আমি একটা কথাই বলবো, দুটো পার্ট, একটা হচ্ছে সেলফ প্রিভেনশনের পার্ট, একটা কিছু জেনারেল ট্রিটমেন্টের পার্ট। সেলফ প্রিভেনশনের পার্টে আমি যদি বলি, আপনি অফিস যাচ্ছেন, আপনি কি শার্ট প্যান্ট জুতো না পরে অফিস যান? আমি বলবো শার্ট প্যান্ট জুতো যেগুলো। এই জায়গাটা একটা প্রশ্ন আছে স্যার, আপনি বলছেন প্রত্যেকটা মানুষ বলছেন না প্রত্যেকটা বিশেষজ্ঞ বলছেন, কিন্তু চিত্রটা যেটা উঠে আসছে যে আমাদের দেশে দুটি জিনিস যেটা সব থেকে বেশি দরকার এখন, স্যানিটাইজার আর মাস্ক। N95 মাস্ক নিয়ে আজকে নকল মাস্ক বেরিয়ে গেছে, আজকে মাস্ক রাস্তায় বিক্রি হচ্ছে, স্যানিটাইজারে আইসোপ্রোফাইল বা ইথাইল অ্যালকোহলের যে পার্সেন্টেজ 72% WHO গাইডলাইন্স অনুযায়ী থাকা উচিত, সেটাও নকল আছে। মানুষ কি করবে? এত কিছু প্রোটেকশন নেওয়ার পরও কোভিড-19 আজকে স্টেজটা দেখুন, আজকে যেখানে মানে প্রায় অলমোস্ট কিছু কিছু জায়গায় পুরো এলাকায় জুড়ে কোভিড-19 হয়ে গেছে ঘরে ঘরে, অথচ তারা কিন্তু প্রত্যেকটা জিনিস ফলো করেছে। কিন্তু তারপরে প্রশ্নটা আসছে, আমি আপনাকে নকল আসলের দিকে যাচ্ছি না, কিন্তু মানুষটা যখন দ্বারস্থ হচ্ছে আপনার কাছে কোভিড-19 আক্রান্ত হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে কিছু কি ট্রিটমেন্ট করা যেতে পারে, মানুষটাকে বের করে নিয়ে আসা যেতে পারে মাইল্ড সিমটম পেশেন্টকে? বের করে নিয়ে আসার ক্ষেত্রে আমি বলবো প্রচুর মানুষ কোভিড পজিটিভ হয়ে উইদাউট হসপিটালাইজেশনে কিন্তু সুস্থ হয়ে 14 দিন কভার করেই কিন্তু বাড়িতে থাকছেন, এবং বাড়িতে থেকেও চিকিৎসা করা সম্ভব হয়। যদি একটা জিনিস বলে দিই, যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে বিশেষ করে ট্রপিক্যাল কান্ট্রিতে যেখানে ম্যালেরিয়া বা ডেঙ্গুর
টেন্ডেন্সি বেশি থাকে, মানে এই সময়টা ডেঙ্গুর টেন্ডেন্সি খুব হাই আছে, সেক্ষেত্রে জ্বর হলে অনেক সময় আমরা সাধারণ মানুষ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারে না কোনটা কোভিডের জ্বর, কোনটা ম্যালেরিয়ার জ্বর অথবা কোনটা ডেঙ্গুর জ্বর। সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হয়। কিন্তু মাইল্ড কেসে যেগুলো ইনিশিয়াল ধরুন কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম হলো, সেক্ষেত্রে কিন্তু কাফ অ্যান্ড কোল্ডের মেডিসিন অথবা রেসপিরেটরি প্রবলেম, লাইট রেসপিরেটরি প্রবলেম বা একটু শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে মেডিসিন নেওয়া, এবং জ্বর হলে জ্বরের জন্য যে সমস্ত মেডিসিন দেওয়া মানে উল্লেখ করা আছে বা আমরা বলে থাকি, সেগুলো ব্যবহার করে যদি এবং প্রপার নিউট্রিশিয়াস ডায়েট খাওয়া এবং ফাস্ট ফুডগুলো অ্যাভয়েড করা এবং রেগুলার একটু গরম জল ব্যবহার করা, তাতে করলে কিন্তু মোটামুটি আমরা বলে দিচ্ছি মানে স্টার্টিং ফেজে ম্যাক্সিমাম 6 to 7 ডেজ যদি কেউ কভার করে ফেলতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু আস্তে আস্তে করে 14 ডেজ যার শ্বাসকষ্ট ডেভেলপ করছে, যার ব্লাড প্রেশার হাই রয়েছে, যার সুগার হাই রয়েছে, হয়ে সেক্ষেত্রে এবারে আসি যাদের 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 এই ধরনের সমস্যা আছে, মানে অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশন বিফোর কোভিড পজিটিভ, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু যখনই দেখা যাচ্ছে তাদের শ্বাসকষ্ট হচ্ছে, তাদের কিন্তু স্টার্টিং ফেজে অবশ্যই বলবো চিকিৎসকের পরামর্শ নিন এবং দরকার হলে লোকাল যে অথরিটি আছে তাকে জানান। তাহলে কি হবে, আপনার এখন সিভিয়ার, এখন মাইল্ড স্টেজ আছে, মাইল্ড স্টেজ থেকে সিভিয়ার স্টেজে যাওয়ার আগে কিন্তু আমরা ওনাকে প্রিভেন্ট করতে পারবো এবং সেক্ষেত্রে কিন্তু ওনাকে সারিয়ে তুলতে পারবো। এই জায়গাটা কিন্তু খুব খুব জরুরি। এছাড়া আমি আর একটা কথা বলতে চাই, আমরা হয়তো লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিং এগুলো করছি, কিন্তু আরেকটা জিনিস খুব জরুরি আমার মনে হয়, মানে আমাদের সমস্ত সরকারের তরফ থেকে এবং সাধারণ যে সমস্ত সংগঠন বা বিভিন্ন জায়গা থেকে, সেক্ষেত্রে এই সমস্ত জিনিস যে ব্যবহার, আপনি যে জায়গাটা উল্লেখ করেছেন তার আসল নকল অথবা মাস্ক কিভাবে ব্যবহার করা হয়, আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। যে আমি একটা হসপিটালে করেছিলাম, পুরো পিপি কিট পরা হয়েছে, টোটাল বিভিন্ন জায়গা টাচ হচ্ছে, তার পিপি পরার পরে মাস্কটা তুলছে নাকের গোড়ায় এরকম করে তুলে, অর্থাৎ ওই হাতে যে ইনফেকশনটা ছিল যদি থেকে থাকে সেটা কিন্তু নাক দিয়ে চলে গেল, তার টোটালটাই পড়াটাই কিন্তু বৃথা হয়ে গেল। এক্স্যাক্টলি এই জায়গাগুলো কিন্তু খুব জরুরি, এই যে অ্যাওয়ারনেস, এই জায়গাগুলো আমরা এই জায়গাটা মনে হয় একটা গ্যাপ থেকে যাচ্ছে। আমি আপনাদের দুজনকে একটা কনক্লুশন চাইবো ব্যাপারটা নিয়ে। স্যার, আপনার কাছে দেবাশিস স্যারকে আমি একটা প্রশ্ন জানতে চাইছি যে দেখুন, আজকে যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি, আজকে মানুষ ভয় পেয়েছে, এতদিন মানুষ অনেকটা হালকা ভাবে নিয়েছে, এটা আপনারা অনেক বেশি জানেন, ব্যাপারটা একটু ভয় পেয়েছে, অনেকটাই আতঙ্কের মধ্যে আছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে ভ্যাকসিন, জাস্ট একটা কনক্লুশন আপনাদের কাছ থেকে আমি জানতে চাইছি যে ভ্যাকসিন নিয়ে আজকে তোলপাড় হচ্ছে, আদৌ একটা ভ্যাকসিন বেরোতে যে ট্রায়াল গুলো রয়েছে, যে ক্লিনিক্যাল ট্রায়াল রয়েছে বা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল রয়েছে, হিউম্যান ট্রায়াল রয়েছে, অ্যাপ্রুভাল রয়েছে, যেখানে 3rd স্টেজ, 4th স্টেজ, 5th স্টেজ, 6th স্টেজ পর্যন্ত রয়েছে, সেইখানে দাঁড়িয়ে আমি জাস্ট আপনাদের কাছ থেকে জানতে চাইছি, দেবাশিস স্যারকে প্রথম জানতে চাইছি, এখন আপনার মত অনুযায়ী যে ভ্যাকসিন আসতে কতখানি সময় লাগতে পারে? ভ্যাকসিন আসতে খুব সহজ করে বলে থাকি, যদি আমি খুব তর্কের খাতিরে যদি ধরে নিই যে ডিসেম্বর মাসে যখন ওয়ানে যখন হয়েছিল, চীনে যখন ফার্স্ট ধরা পড়েছিল, ডে 1-এ যদি ভ্যাকসিনটা তৈরি হয়ে থাকে এবং সেটা যদি এক্সপেরিমেন্টাল ট্রায়াল হয়ে থাকে, সেইটার মার্কেটে আসতে নেক্সট ইয়ারের ব্যাপারটা বুঝে আমি জাস্ট তর্কের খাতিরে বলছি, যদি লাস্ট ইয়ারের ডিসেম্বর মাসে ভ্যাকসিনটা তৈরি হয়ে থাকে, যতক্ষণ না মার্কেটে আসছে, কারণ অনেকগুলো স্টেজ পেরোতে হয়। একটা ব্যাপারটা বলি শুনুন, সেটা হচ্ছে যদি প্রপার টেস্ট না হয়ে যদি মার্কেটে কোনো ভ্যাকসিন এসে থাকে, কারণ কি কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাল ইনফেকশনকে ট্রিট করা হয় না, কারণ কি অ্যান্টিভাইরাল কোনো মেডিসিন নেই, ভ্যাকসিন দিয়েই করতে হয়। তো এবারে সেক্ষেত্রে আমি বলি, সেক্ষেত্রে যদি এগুলোকে ভাইরাল ইমিউনিটি দিয়ে করতে হয়, তো সেক্ষেত্রে যদি কোনো প্রপার টেস্টিং হয়ে যদি না হয়ে যদি মার্কেটে এসে কোনো ভ্যাকসিন ব্যবহার হয় এবং সে কারণে যদি মানে প্রপারলি না হয়, তাহলে কিন্তু WHO অত সহজে কিন্তু রিলিজ করবে না, কারণ কি না হলে কিন্তু প্রচুর মানুষ, প্রপারলি না হলে কিন্তু প্রচুর মানুষ মারা যাবে ডিউ টু ভ্যাকসিনের কারণে। আমি অমিতাভ স্যারের কাছে এত ইজি থিং যে তাড়াতাড়ি সবজলদি বার করে ফেললাম হয়ে যাবে সবকিছু, এটা কিন্তু ততটা নয়। মিনিমাম 1.5 থেকে আপনি একটুখানি মানে আমাদেরকে জানান
যে এই যে যে জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি পুরো আবহাওয়াটা গরম করা হয়েছে বেশ 15-20 দিন ধরে, যে ভ্যাকসিন এসে যাচ্ছে, মিড অফ আগস্ট এসে যাচ্ছে, যেখানে রাশিয়াও বলছে যে তারা ফেজ 1 ফেজ 2 একসাথে কমপ্লিট করে ফেলেছে, ফেজ 3 ট্রায়ালের মধ্যে আসছে, খুব তাড়াতাড়ি তারা ভ্যাকসিন নিয়ে আসছে। আদৌ যে আপনার মেডিকেল সায়েন্স বা আপনার রিসার্চ কি বলছে যে এই জায়গাটায় কতটা সঠিক? দেখুন, এই ব্যাপারটা বলতে গেলে আমি কনক্লুসিভ কোনো স্টেটমেন্টও দিতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমাদের দেশের যে আইসিএমআর যে সবচেয়ে সর্বোচ্চ যে বডি আইসিএমআর বা ডিজিসি বা সিডিএসসি যারা আছে, তাদের পুরোপুরি আবার ভরসা রয়েছে। এবং যেমন করে বলা হয়েছে যে এটা যতদিন সম্ভব বেরোবে, তো এটা না বেরোনোর কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যে হয়তো ক্লিনিক্যাল ট্রায়ালটা চলতে চলতেই যখন ভালো রেজাল্ট আসতে থাকে, অলরেডি রেজাল্ট আসতে শুরু করেছে। আমি দু একদিন ধরে দেখছিলাম যে আপনার একটা জিনিস আপনাকে একটু ইন্টারেস্ট করছি, এই যে কদিন ধরে খুব দেখা হচ্ছে যে রাশিয়ার যে ভ্যাকসিনটি তৈরি হয়েছে সেটি নাকি উইদিন 24 আওয়ার্স একটা হিউম্যান বডিতে অ্যান্টিবডি তৈরি করতে পারে। তো আমি কোনো পার্টিকুলার কোনো ভ্যাকসিনের কথা বলছি না, আমি আপনাদের দুজনকে জানতে চাইছি, যদি আপনি এক এক করে বলেন যে সত্যি কি উইদিন 24 আওয়ার্স বা 72 আওয়ার্সের মধ্যে একটা হিউম্যান বডিকে ভ্যাকসিন ইনপুট করলে অ্যান্টিবডি হতে পারে? সম্ভব কি এটা, যে কোনো ভ্যাকসিন? না, ব্যাপারটা আপনার বুঝতে হবে যে কোনো ভ্যাকসিন যদি কাজ করে সেটা একটা টাইম লাগবে। আমি দিলাম এখনই আমার অ্যান্টিবডি ক্রিয়েট হবে 24 ঘন্টার মধ্যে, আই ডোন্ট নো, আই হ্যাভ ডাউট অন দ্যাট, বাট ইয়েস, that there is every possibility that with the passage of time antibody definitely will be created. And ভ্যাকসিনটার মানেটা কি? ভ্যাকসিনটার মানে হচ্ছে যে ভবিষ্যতে যাতে না হয়, এটা কম্প্যাক্ট না করে, এটা প্রিভেন্টিভ। ভ্যাকসিন ইজ নট টু কিল দ্য ভাইরাস, আপনাকে এটা বুঝতে হবে। ভ্যাকসিন ইজ টু প্রিভেন্ট দ্য ডিজিজ সো দ্যাট এটা ফার্দার না আসে। সেটা 3 বছর বয়সে আমরা পোলিওর মতো ডোজটা দিতে পারি, বা 6 মাস বয়সে দিতে পারি, বা 10 বছর বয়সে দিতে পারি। এটা ডিপেন্ড করে সমস্ত ট্রায়ালগুলোর উপর। হ্যাঁ, বুঝি হচ্ছে যে এটা কোনো ম্যাজিশিয়ান বা এটা ম্যাজিক নয় যে এখনই আমি দিলাম এখনই কাজ হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে ভ্যাকসিন আপনার গ্র্যাজুয়ালি আমাদের বডিকে এটাকে তৈরি করবে, প্রিভেন্ট করতে, কি ফার্দার অ্যাটাক না হয় বা কারোর যে হয়েছে সেই অ্যাটাক না হয় কারেন্ট সিচুয়েশন। এবং যতক্ষণ না ভ্যাকসিন আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু অন্য ব্যাপারে কাজ করছি, পার্সোনালি আমি নিজেই কাজ করছি। সেটা হচ্ছে যে মডিফাইড মাস্ক, যে যেমন ধরুন আমরা যে মাস্কগুলো ইউজ করছি, যেমন ধরুন নর্মাল কাপড়ের মাস্ক হতে পারে, ধরুন এটা N95 হতে পারে, ভালো। এবং যত রকমের মাস্ক যতটা প্রোটেক্ট করে 95%, 96%, 99% পর্যন্ত এফিকেসি চলে গিয়েছে। তো মেইন যে ব্যাপারটা হচ্ছে যে মাস্কটা ইউসেজটা খুবই জরুরি। সেটা আমরা আগেও করতাম, আমরা দেখেছি অনেকেই করতো যারা সচেতন, তারা মাস্ক পরে রাস্তায় ঘুরতো, মানে মাস্ক মানে কাপড় নাকে চাপা দিয়ে ঘুরছেন বা কোনো কিছু ভাবে মহিলারা কাপড় নাকে, এটা অনেকেই হ্যাবিট ছিল, নতুন কিছু নয়। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে আপনার এখন যে নিউ নর্মাল সিচুয়েশন, সেখানে আপনার মাস্কটা কম্পালসারি। আর মাস্কের সাথে সাথে, এবং মাস্ক কখন করতে হয় সেটাও WHO গাইডলাইনে বলা হয়েছে, এবং খুবই কারেক্ট, যে জগিং করার সময় বা দৌড়ানোর সময় বা হেভি কাজ করার সময় বা যাদের রেসপিরেটরি প্রবলেম আছে, অ্যাস্তমা আছে, তাদের কিন্তু এই মাস্কটা করাটা উচিত হবে না। কারণ কি সেটা আনলেস তারা গ্যাদারিংয়ে যাচ্ছে কোনোভাবে, বা মানে খুবই বেশি জগিং করার সময় বা হেভি ওয়ার্ক করার সময় কিন্তু মাস্ক কিন্তু ইউজ করা উচিত হবে। আপনাকে বুঝে নিতে হবে, বা রেসপিরেটরি প্রবলেম আছে তখনই, বা যাদের COPD আছে, ইউজ করা যায় না মাস্ক, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে। মানে কথা হচ্ছে স্যার, ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদের কোভিড-19 সাথে সংসার করতে হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। ইভেন হেলথ ওয়ার্কার, নন হেলথ ওয়ার্কার, মাস্কটা কম্পালসারি। আগামী যে নিউ নর্মাল সিচুয়েশন যেটা বলছে, যে আজকে RNA ভাইরাস, কালকে আনাদার RNA ভাইরাস, পরশু আনাদার DNA ভাইরাস, অলরেডি G4 এর একটা রিপোর্ট পাওয়া গেছে চায়না থেকে, যেটা শুয়োরের সোয়াব থেকে হচ্ছিল। হ্যাঁ, কারেক্ট। ভ্যাকসিন আসা অবধি এবং পারফেক্টলি এটা প্রুভ হওয়া অবধি আপনাকে মাস্ক, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, ওটাও দেখতে হবে স্যানিটাইজারটা কোয়ালিটিটা কি, সেখানে হাইড্রোজেন পেরক্সাইড যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত, কারণ এটা খুবই শরীরের পক্ষেও খারাপ। কারণ
চামড়াতে এটা ন্যাসেন্ট টক্সিনটা বা সোডিয়াম হাইপোক্লোরাইডটা যেগুলো ন্যাসেন্ট টক্সিন ক্রিয়েট করে চার্ম মারার জন্য, সেগুলো যত কম ইউজ করা যায়, সেগুলো না ইউজ করাটাই বাঞ্ছনীয়। Exactly. সেভাবে যদি ফর্মুলেশন করা যায় ক্লোরোহেক্সিডিন দিয়ে বা আরও অন্য কিছু দিয়ে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সেই স্যানিটাইজারগুলো ভালো কাজ করবে। যতটা পারা যায় আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করা উচিত, মিথানল বা ইথানল করা উচিত না, স্পেশালি কারণ এগুলো হচ্ছে সমস্ত হাইলি ইনফ্লেমেবল, খুবই ফ্ল্যাশ পয়েন্ট খুব কম বা ফ্লেম পয়েন্ট খুবই কম, তো এগুলো আগুনের কাছে গেলে জ্বলে যেতে পারে, তো অনেক ডেঞ্জারও আছে এগুলোর মধ্যে। তো কাজেই মাস্কটাকে আমাদের কনফার্মেটরি মাস্কটাকে ইউজ করতে হবে, স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে টাইম টু টাইম। আর যখন হয়নি অ্যাসিমটোম্যাটিক, ওকে, খুবই ভালো কথা যে অ্যাসিমটোম্যাটিক, কিন্তু সে সিমটোম্যাটিক কিছুক্ষণ পরে হবে না বা কোমরবিডও চলে যেতে পারে, এরকম যে হবে এরকম কোনো ইয়ে নেই। তো কাজেই আমরা যতটা পারি প্রোটেকশন নিই, মাস্ক পরি, হাত স্যানিটাইজার দিই, খাবার আগে, খাবার পরে মুখটাকে ভালো করে ধুতে হবে, কেন মেইনলি সোয়াবটা নাকের আর মুখের যে মিউকাসটা আছে সেখান দিয়ে বেসিক্যালি এটা কিন্তু প্যাসেজ করে এবং চোখের মধ্যে দিয়ে ঢুকে যায়। তো কাজে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে যতটা পারা যায় সানগ্লাস ইউজ করা উচিত, মাস্ক ইউজ করা উচিত এবং স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া উচিত যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন আসছে। তবে হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস আইসিএমআর থেকে যখন বলছে যে কোভ্যাক্সিনকে কোভ্যাক্সিন ইন্ডিয়া থেকে, তো আমার মনে হয় যে ইয়েস, আমি খুব আশাবাদী যত তাড়াতাড়ি এটা আসে ততই মঙ্গল, কারণ লকডাউন কেউই চায় না। আর আর্থিক পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে সারা ভারতবর্ষে। কেউ এখন বলতে পারবে না যে আমি যে আগামী দিনে বাঁচবই, কেন যা ট্রান্সমিশন রেট দেখা যাচ্ছে যে এটা হয়তো ঠান্ডা তার বাড়তে পারে, যদিও ভাইরাল অ্যাক্টিভিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট অফকোর্স, বাট হয়তো ঠান্ডাটা আরো বেড়ে যেতে পারে আমাদের ইন্ডিয়াতে। হ্যাঁ, তো কাজেই আমি যেটা মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন, মাস্ক, স্যানিটাইজার, proper sanitizer, maintain করা উচিত। good, WHO and also the proven sanitizer should be used to save our body skin also. Skin color না হয়, Exactly. আমরা সবাই আশাবাদী, অ্যাকচুয়ালি আমাদের দেশের এটা একটা বড় উদ্যোগ, সেখানে দাঁড়িয়ে আমরা আশাবাদী। সেখানে দাঁড়িয়ে প্যানেসিয়া বায়োটেকের নাম আসছে, জাইডাসের নামও আসছে, যারা এখন ক্লিনিক্যাল কমপ্লিট করেছে। তো আমাদের আশাবাদী যে কবে আসতে চলেছে। তো একটা আমি দেবাশিস স্যারকে জানতে চাইছি একটা জিনিস, বা হ্যাঁ, অনেকটা প্রসিড করে গেছে জিনিসটা, অনেকটা কাছাকাছি। এক্স্যাক্টলি। আমি স্যার দেবাশিস স্যারকে জাস্ট একটা কনক্লুশন জানতে চাইছি, একটা ছোট্ট জিনিস, যে WHO কদিন আগে একটা ডিক্লারেশন দিয়েছিলেন যে তাদের লিস্টে 21 পটেনশিয়াল ইনস্টিটিউট রয়েছে, রিসার্চ ইনস্টিটিউট 21, যারা এই ভ্যাকসিনেশন নিয়ে কাজ করছে, রিসার্চ করছে বা একটা ক্লিনিক্যাল ট্রায়াল ফার্স্ট ফেজ কমপ্লিট করেছে, বা কেউ কেউ হয়তো সেকেন্ড ফেজের কাছাকাছি রয়েছে। এখন এই জায়গাটায় দাঁড়িয়ে তারা ক্লেম করছে, WHO বলছে যে এখনো পর্যন্ত কেবলমাত্র অ্যাস্ট্রাজেনেকা আর সিনোভ্যাক, এই দুটোকেই WHO বারবার হাইলাইটিং করছে। আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাইছি না, যে তাদের বক্তব্য অনুযায়ী যে এইটা মানে তারা কমপ্লিট করে ফেলেছে অনেকখানি ফেজ, এবং গত পরশুদিনে একটা প্রেস কনফারেন্স দেখতে হবে কথা ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেখানে অ্যাস্ট্রাজেনেকা কি করতে পারে, যেখানে ব্রাজিলে 5,000 লোকের উপরে প্রয়োগ করার পরে সেখানে খুব সাকসেস পেয়েছে, তবে কোনো সাইড এফেক্ট বা হয়নি, ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করেছে, অ্যান্টিবডি ক্রিয়েট করেছে। স্যার, এই জায়গাটা প্রশ্ন আসছে যে এই যদি স্টেজে এসে থাকে, এই স্টেজে এসে দাঁড়িয়ে আছে WHO বক্তব্য অনুযায়ী, তো সেখানে কবে আসতে পারে আমাদের কাছে, যদি এই স্টেজে দাঁড়িয়ে থাকে? Exactly. একটা কথা এর আগেও যেটা বললাম, হোপ ফর দ্য বেস্ট, সব অবশ্যই আমরা চাইবো যত তাড়াতাড়ি এসে যায়, কিন্তু রিসার্চ ওয়ার্ক এমন একটি জায়গা যেখানে অনেকটা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসতে হয়। তো পরপর ফেজ ওয়াইজ আমাদের এগোতে হবে, এবং বিভিন্ন, এটা শুধু ভারতবর্ষ বলে নয়, ভারতবর্ষে যখন কোভ্যাক্সিন নিয়ে চলছে এবং আমরা প্রচণ্ডভাবে আশাবাদী, ডক্টর অমিতাভবাবু যেটা বললেন সেটা আমি ওনার সঙ্গে একমত, যে যত তাড়াতাড়ি আসবে তত, কারণ প্রচুর মানুষের প্রাণ যাচ্ছেন, মানুষ অসুস্থ হচ্ছে, অর্থনৈতিক অবস্থা মানে খুব খুব খারাপ, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু
কিন্তু একটা কথা সে বলবো যে রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে এইরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমি এর আগেও অনেকবার বলেছি মানে যে আপনি এই আমরা জায়গায় অনেক সময় কতটা ক্লেম করি সহমত, WHO যে একই কথা, AstraZeneca মানে ধরুন এখনো আপনি যদি পর্যন্ত তারা WHO claim স্টেটমেন্ট করছে দেখেন, Oxford যদি University, মানে even 15 দিন আগে WHO স্টেটমেন্ট claim একই করছে, টপিকের উপর WHO করা 15 দিন বলাটা পরে ভুল, অনেক রকম WHO কিছুটা বলছে যে ডেভিয়েশন AstraZeneca হচ্ছে। এখনো পর্যন্ত তো সবথেকে যতক্ষণ আমরা potential vaccine হতে চলেছে। কংক্রিট যারা জায়গায় already যেতে পারছি চুক্তিবদ্ধ ততক্ষণ Serum Institute-এর কনক্লুশন সাথে করে ফেলেছে যে হবে first 10 যে million which one is dose right তারা and which নিতে one is চলেছে। wrong। তো তো এই সেই জায়গাটা জায়গায় কি আমরা মানে we যারা have to সাধারণ wait। মানুষ তারা আশা করতে পারি এই ইয়ারের এন্ডে আসার সম্ভাবনা রয়েছে, যদি তারা সত্যি সমস্ত ক্লিনিক্যাল ট্রায়াল কমপ্লিট করে ফেলেছে এবং অ্যাপ্রুভালের ওয়েট করছে। তো এই জায়গাটা একটুখানি আপনাদের ক্লিয়ার করে দিন, মানে কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে। আমি বলছি না যে ভ্যাকসিনেশন একটা লম্বা প্রসেস, প্রচুর সায়েন্টিস্টরা তাদের দিন রাত্রি এক করে কাজ করছে, কিন্তু এই প্রসেসে দাঁড়িয়ে অ্যাস্ট্রাজেনেকা কি আসতে পারে যার উপর দাঁড়িয়ে আছি? না এই জায়গায় যে হুম না, তবে একটা জিনিস বলছি, যে কোনো ভ্যাকসিন ব্যবহার করার ক্ষেত্রে প্রথম মানে লাস্ট পার্টে যেটা থাকে সেটা হচ্ছে হিউম্যান ট্রায়াল। হিউম্যান ট্রায়াল যেহেতু হিউম্যানের উপর অ্যাপ্লিকেশন, হিউম্যান ট্রায়াল ছাড়া কোনো রকম ল্যাব স্কেলে কিছু করে হবে না, এবং সেটা মাস হিউম্যান ট্রায়ালের দরকার হয়। এবং এই ফেজটা যতক্ষণ, আমি অ্যাজ এ জেনারেল গাইডলাইন হিসেবে বলছি, যতক্ষণ না এই ফেজটা কভার করছে ততক্ষণ পর্যন্ত কোনো টাইম ফ্রেম দেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। অতএব আমরা হোপ ফর দ্য বেস্ট। যে কত না আমি এর ব্যাপারে আমি অমিতাভ স্যার, না এইখানে আমি আরেকটা কথা বলি, শুধু ব্রাজিলে করলে হবে না, এবং সেটা অল ওভার মানে অল ওভার ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেবল হতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন কান্ট্রির ক্লাইমেটিক কন্ডিশন আছে, তাদের বডি মানে সেইগুলো সেই জায়গাগুলো কিন্তু কভার করে কিন্তু একটা ইউনিভার্সাল জায়গায় কিন্তু আসা খুব জরুরি। না হলে কিন্তু দেখুন এটা কোনো রেস না, এটা কোনো ম্যারাথন রেস না বা কিছু না। প্রত্যেকটা কান্ট্রি ট্রাই করছে, প্রত্যেকটা বড় বড় সায়েন্টিস্ট ট্রাই করছে, সবাই আমরা দেখছি কি হচ্ছে এবং আমরাও চেষ্টা করছি যত কিভাবে মানুষকে বাঁচানো যায়। তো কাজেই এটা কোনো রেস না, এটা কোনো ঘোড়া দৌড় নয়। প্রত্যেককে ওয়েলকাম, যে যেভাবে পারো এই প্যান্ডেমিক থেকে বের করে নিয়ে আসুক, সেটা শুধু মাস্ক দিয়ে হোক, শুধু এক্সেলেন্ট স্যানিটাইজার দিয়ে হোক, শুধু এক্সেলেন্ট ভ্যাকসিন দিয়ে হোক, অ্যান্ড কোনো টাইম ফ্রেম এইভাবে করা যায় না কোনো ভ্যাকসিনের জন্য, যেহেতু এতগুলো ট্রায়াল ক্রস করতে হয়। এটা যখন ভালো একটা ফেজ 1 ফেজ 2 যখন একটা ভালো একটা মানে অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, ফেজ 3টা তো আশা করা যায় যে এটা খুব ভালোই এটা শো করবে, রেজাল্ট শো করবে, এফিসিয়েন্সিটা ভালো দেখা, সেফ দেখা ধরে নেয়। অনেক সময় হয়তো ফেজ 4 ক্যান্সেল হয়ে গেল, ফেজ 4 ক্যান্সেল হয়ে গেল। তো এটা এইভাবে না ধরে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এক্সপ্রেসের পক্ষ থেকে, কারণ আপনারা যে মূল্যবান তথ্যটা দিলেন আপনাদের দুজনকে আমরা সত্যি আমরা ধন্যবাদ জানাই আমাদের এক্সপ্রেসের পক্ষ থেকে। এখানে তো হচ্ছে মানুষ ভীষণ উদ্বিগ্ন হয়ে আছে, আমরা সবাই উদ্বিগ্ন হয়ে আছি, আমরা জানতে চাইছি কবে ভ্যাকসিন আসবে, তার কারণ আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। কারণ আমরা আজকে একটা চিত্র আশা করি আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা দর্শককে তুলে দিতে পারলাম, কারণ এমন দুজন ব্যক্তিত্বকে পেলাম যারা তাদের মূল্যবান সময় বের করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে হ্যাঁ কোনটা সঠিক নয়। আমরা চোখ রাখবো আগামী দিনে যে কবে আসতে চলেছে আমাদের সেই জীবনদায়ী ভ্যাকসিনটি। সঙ্গে থাকুন এক্সপ্রেস টাইম।